আপনি কি মধুমেহ বা সুগার থেকে মুক্তির পথ খুঁজছেন? ওষুধ তো খাচ্ছেন, ওষুধ খেয়েও তো ক্রমশ সুগার বাড়তেই থাকছে। এনার্জি লস, শরীরে এনার্জি নেই। আপনি জানেন যে আপনি সুগারকে কমানোর জন্য যে ওষুধগুলো খাচ্ছেন, সেই ওষুধগুলো দীর্ঘদিন ব্যবহার করলে তার সাইড এফেক্ট হিসাবে আপনার হার্ট, কিডনি বা চোখ খারাপ হতে পারে। এটা আপনার মেডিসিন যেটা নিচ্ছেন সেটা আপনি যদি গুগলে সার্চ করেন আপনি দেখতে পাবেন সাইড এফেক্টের কথা বলা আছে। আমি সেখান থেকে জেনেই বলছি। কিন্তু আপনি শুধু ওষুধের উপর ভরসা করছেন কেন? আপনি তো ন্যাচারালি, প্রকৃতির নিয়মে আপনি নিজেই নিজের ডাক্তার হওয়ার চেষ্টা করতে পারেন। আপনি হয়তো ভাবছেন সুগার কিন্তু কমন ব্যাপার, সবার হয়, কিন্তু আপনি এর বেসিকটা বোঝার চেষ্টা করছেন না। আপনার কেন হয়েছে? রোগ নয়, রোগ হলে চিকিৎসা করবেন ডাক্তাররা, আর রোগ হয়েছে বলে আপনি ওষুধ খাচ্ছেন, এই জায়গাটা আমার কোনো কথা নেই। কিন্তু রোগটা কেন হয়েছে আর কি করলে রোগটা আপনার শরীর থেকে ছেড়ে পালিয়ে যাবে, আপনি সেটা সম্বন্ধে কতটুকু জানার চেষ্টা করছেন বা কতটুকু নিজের প্রচেষ্টা করছেন, সেটা জানার সময় হলেই আপনি বলবেন আমার সময় নেই। কিন্তু আপনি প্রতিদিন আপনার জীবন থেকে অনেকটা করে সময় নষ্ট করে ফেলছেন, যে সময়টা এক সময় কিন্তু আপনার হাতে থাকবে না। এখন থেকে সেই সময়টা সঞ্চিত করে রাখলে সেই দিনের কষ্টের হাত থেকে বা সেই দিনের খরচার হাত থেকে আপনি মুক্তি পাবেন। তাহলে আসুন না একবার প্রকৃতির নিয়মে কিভাবে আমরা এই সুগারকে বা মধুমেহকে কন্ট্রোল করতে পারি সেই ব্যাপারে একটু আলোচনা করি। প্রথম কথা বলি, এটা কোনো মেডিকেল অ্যাডভাইস চ্যানেল নয়, এটা কিন্তু আমার অভিজ্ঞতা বা শুধু লাইফস্টাইল পাল্টিয়ে অনেক মানুষ সুস্থ থাকতে পারে, সুস্থ হয়েছে, সুস্থ রয়েছে, সেটা আমি দেখেছি। তাই আমি আমার অভিজ্ঞতা আমার চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাচ্ছি। সিদ্ধান্ত আপনাদের নিজের নিজের, এবং নিজের বিচার বুদ্ধি দিয়ে বিচার করেই এই সিদ্ধান্ত মানবেন। আসছি আজকের বিষয়বস্তুতে। আপনি সুগারে ভুগছেন, টাইপ 2 কথাই বলি আমি, টাইপ 1টা পরে হবে একদিন, বেশিরভাগ লোক টাইপ 2তেই ভোগেন না। তাহলে সুগারের সমস্যায় ভুগছেন, আপনার ডাক্তার বা আপনি জানেন যে অ্যাকচুয়ালি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আপনার রক্তে সুগারের মাত্রা বেড়ে যাচ্ছে। ডাক্তারবাবু আপনাকে বলেছেন চিনি খাবেন না, ভাত কম খাবেন, মিষ্টি ফল খাবেন না, আপনি সেগুলোও মানছেন, কিন্তু তাতেও সুগারের পরিমাণ রক্ত থেকে কমছে। ওষুধ খাচ্ছেন, কিন্তু 1 বছর 2 বছর পড়ার পরে দেখা যাচ্ছে ওই ওষুধে আর সুগার কমছে না, আবার ওষুধের ডোজ বাড়াতে হচ্ছে। আচ্ছা, এর কারণ একটু আগে আপনি হয়তো শুনলেন, আমি বললাম যে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি? আমাদের শরীরে কোটি কোটি নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে, 1-2 ট্রিলিয়ন না, অনেক ট্রিলিয়ন সেল আছে। সেই সেল নিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে। সেলের এতই সেলগুলি সূক্ষ্ম যে একটি ছুঁচের ডগায় 2.5 থেকে 3 লক্ষ সেল চলে আসতে পারে। তাহলে আন্দাজ করে নিন সে কত সূক্ষ্ম। তো প্রত্যেকটি সেলের ভেতরে মাইটোকন্ড্রিয়া বলে একটা জায়গা আছে, যেটাকে বলা হচ্ছে আমাদের সেলের পাওয়ার হাউস, যেখানে এনার্জি জেনারেট হয়। প্রতিটা সেল এনার্জি জেনারেট করার জন্য তারা গ্লুকোজ নেয়, সঙ্গে অক্সিজেন যায়। গ্লুকোজ আর অক্সিজেন সেলের কাছে যায়। ইনসুলিন কি করে? সিগন্যালের কাজ করে, সেলকে অর্ডার দেয় যে তুমি এই গ্লুকোজ আর অক্সিজেন দিয়ে এনার্জি ক্রিয়েট করবে। মাইটোকন্ড্রিয়ায় সেই গ্লুকোজ আর অক্সিজেনের মিশ্রণে ব্লাস্ট হয়, ব্লাস্ট হওয়ার ফলে এনার্জি ক্রিয়েট হয়। যে এনার্জি, প্রতিটা সেল যদি সুস্থভাবে এনার্জি তৈরি করতে পারে, তাদের প্রয়োজনীয় এনার্জি তৈরি করতে পারে, তাহলে প্রতিটা সেল সুস্থ থাকে এবং প্রতিটা সেল তার নিজের কাজ ঠিক করতে পারে
এবং আমরা কিন্তু সুস্থ থাকতে পারি। কিন্তু যখন সেলের মধ্যে একটা লেজিনেস এসে যায়, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে আপনার, কিন্তু ইনসুলিন যা প্রোডাকশন হচ্ছে সেটা সেলকে গিয়ে অর্ডার দিলে সেল বলে দৌড় আমি এখন খাবো না, কারণ আপনি রক্তে নিয়ে গেছেন গ্লুকোজ, আপনার শরীরে অক্সিজেন লেভেল কম, পরিমিত অক্সিজেন নেই, ফলে সেলে মাইটোকন্ড্রিয়ায় সঠিক ফায়ারিং হচ্ছে না, সেলের ভেতরে আগের গ্লুকোজ জমে রয়েছে, সেল খেতে চাইছে না। এদিকে আপনি কিন্তু খাওয়া বন্ধ করে দিন, যাই খান না কেন সবেতেই অল্প বিস্তর সোজাসুজি বা ঘোড়া পথে গ্লুকোজ আছে, সে ফ্রুক্টোজ বলুন, সুক্রোজ বলুন, গ্লুকোজ বলুন, সবেতেই ঘুরে ফিরে কিন্তু মিষ্টি আছে। আর মিষ্টি কিন্তু মানুষ খুব ভালোবাসে, সে চিনির মিষ্টি হোক বা অন্য মিষ্টি হোক, ঘুরে ফিরে শরীরে বাড়ছে। যখনই বাড়ছে তাহলে সেখান থেকে আপনাকে বেরোতে গেলে আপনার শরীরে সবচেয়ে যেটা প্রথম বাড়ানো দরকার সেটা অক্সিজেন লেভেল। সবার প্রথম কাজ করা উচিত অক্সিজেন লেভেল বাড়ানো। তাহলে অক্সিজেন লেভেল বাড়াতে গেলে আমাদের কি করতে হবে? সেটা হচ্ছে আমাকে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, ডিপ ব্রিদিং করতে হবে, যাতে আমাদের শরীরে অক্সিজেন লেভেল বাড়ে। যখনই শরীরে অক্সিজেন লেভেল বাড়বে তখন অটোমেটিক রক্তে বাড়বে। তাহলে রক্তে যখন অক্সিজেন লেভেল বাড়বে তো অক্সিজেন এবং গ্লুকোজের পরিমাণ যদি সমান হয়, আপনি ওষুধ খাচ্ছেন, প্যানক্রিয়াস হয়তো ইনসুলিন কম বানাচ্ছিল, আপনি ওই ইনসুলিনের ওষুধ নিচ্ছেন, কিন্তু আপনি ওষুধ খেতে খেতে যে সমস্যাটা রিয়েলাইজ করছেন সেটা হচ্ছে ক্রমশ ওষুধের পরিমাণ বাড়ছে। আমি বলছি না ওষুধ আপনার ছেড়ে যাবে, কিন্তু যদি আপনি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করেন বা রেগুলার যদি ডিপ ব্রিদিং করেন প্রাণায়াম করেন, তাহলে কি হবে? আপনার অক্সিজেন লেভেল যদি হাই থাকে তাহলে অন্ততপক্ষে আপনার সেলের অ্যাক্টিভিটি কিছুটা হলেও বাড়বে। আর সেলের অ্যাক্টিভিটি বাড়তে শুরু করলেই ওষুধের ডোজ হয়তো বা আপনার আগামী দিনে আর বাড়বে। যারাই সুগারে ভুগছেন একটু ভেবে বলুন, তারা বেশিরভাগই লোক চিবিয়ে খাবার খান না। চিবিয়ে না খাওয়ার জন্য আমাদের কার্বোহাইড্রেট ঠিক মতো ডাইজেস্টিভ হয়। কার্বোহাইড্রেট ডাইজেস্ট হওয়ার মেন জায়গা তো মুখের ভেতরে, যেটা থেকে পরে গিয়ে সুগারে কনভার্ট হচ্ছে, ডাইজেস্ট হয়। তাহলে চিবিয়ে না খাওয়া একটা বড় কারণ। দ্বিতীয়ত, যারাই সুগারে ভুগছেন তারা লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর কারণে দেখবেন সুগারে ভুগছেন, তারা বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করেন। হ্যাঁ, এখন আপনাকে ডাক্তার বলেছে রেগুলার হাঁটতে যেতে, হ্যাঁ হাঁটলে ভালো, কিন্তু আপনি হাঁটেন কিভাবে নিজেই ভেবে দেখুন। যে আপনি রাস্তায় গল্প করতে করতে, আরাম করতে করতে হাঁটছেন, ওটা তো হাঁটার নিয়ম নয়। আপনাকে এমন হাঁটতে হবে যে দরদর করে যেন শরীর থেকে ঘাম বেরোয়, অর্থাৎ শরীর থেকে প্রতিটা সেলের অ্যাক্টিভিটি বাড়াতে হবে, তাদের পরিশ্রম করাতে হবে। তাদের খিদে বাড়লে তবে না সে রক্তের গ্লুকোজটা খাবে, তাদের খিদেই নেই। আপনি একদিন যদি ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক মতো করে বা আপনি হেঁটে বা দৌড়ে যদি ঘাম বের করতে পারেন, তাহলে প্রতিটা সেল পরিশ্রান্ত হবে এবং তারা খাবে। তারা কি খাবে? ওই রক্তের গ্লুকোজ খাবে এবং অক্সিজেনটার জন্য যোগান দিতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ করলেই আপনি দেখবেন হাঁপাবেন। হাঁপাবেন মানে কি? আপনি বেশি অক্সিজেন ইনটেক করছেন, শরীর বাধ্য করছে আপনাকে বেশি অক্সিজেন নিতে। আমরা কোনো ওয়ার্কআউট করলে ডিপ ব্রিদিং অটোমেটিক চালু হয়ে যায়, হাঁপিয়ে যায়, কিচ্ছু না। আপনি ভাবুন যে শরীর এত ইন্টেলিজেন্ট, শরীর নিজে বেশি অক্সিজেন নিচ্ছে এবং যখনই বেশি ডিপ ব্রিদিং করছেন, বেশি অক্সিজেন নিচ্ছেন, দেখবেন আপনার পিপাসাও বেশি পাবে। আপনি হাঁপিয়ে যাওয়ার পর দেখবেন জল খান, কারণ আপনার পিপাসা বেশি পাবে। পিপাসা বেশি খেলে বেশি কেন শরীর পাওয়ায়? যে আপনি জল যখনই বেশি খাবেন তখনই কিন্তু আপনার প্রতিটি সেলের যে ওয়েস্ট তারা রক্তে ছাড়লো, সেই রক্তটা ভালো করে শরীরে পরিশোধিত হয়ে কিডনি ছিটে বের করতে পারে। আপনার শরীরের টক্সিনও বেশি বেরোবে। আপনি যখন ওয়ার্কআউট করলে আপনার শরীরে ঘাম বেশি হয়, অর্থাৎ শরীর তার টক্সিন রিলিজ করে। এবং বেশি ওয়ার্কআউট করলে দেখবেন সাময়িক প্রথম 1-2 দিন আপনার মনে হবে গা হাতটা ব্যথা হচ্ছে বা এনার্জেটিক লাগছে না, কিন্তু 2-3 দিন 72 ঘন্টা পার করে দিলে আপনি দেখবেন একটা অ্যাডিকশন না,
আমার এই ফিজিক্যাল এক্সারসাইজটা করলে আপনার শরীর এনার্জি থাকে, আমার ভালো লাগে, আমার রাতে ঘুম ভালো হয়। আজকাল রাতে ঘুম নেই, রাতে ঘুম না হলে স্ট্রেস বাড়বে, আপনার শরীরের রিজেনারেশন প্রসেস যেটা স্লো হবে, সুগার বাড়বে। আপনি ওষুধ খেয়ে সুগার কমিয়ে রাখবেন? আরে শরীরের মেন কম্পোনেন্টই তো সুগার। গ্লুকোজ ছাড়া সেল কি খায়? গ্লুকোজই তো এনার্জি। আর আপনি ওষুধ খেয়ে আপনি কমিয়ে রেখেছেন বলে আপনি লো এনার্জির মানুষ হয়ে গেছেন। তাহলে আপনাকে আমি কখনোই বলছি না ওষুধ খাওয়া ছেড়ে দিন, আমি বলছি একটু ডিপ ব্রিথিং অর্থাৎ প্রাণায়াম করুন, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন, একটু দৌড়ঝাঁপ করুন, জল বেশি করে খান, রেগুলার চেক আপে থাকুন আপনার ডাক্তারের। আপনার ডাক্তারই বলবে। দেখুন, আমি এখানে কোনো খাওয়ার কথা বললাম না, কিন্তু আমি যেটা বললাম সেটা আপনি আপনার ডাক্তারও বলবে যে ফিজিক্যাল এক্সারসাইজ করা দরকার। অর্থাৎ বোঝার চেষ্টা করুন সাইন্টিফিক ভাবে যে আপনার সেলকে যখনই আপনি বেশি খাটাবেন সে বেশি খাবে। তাহলে সেল যখনই বেশি খাবে আপনার রক্তের গ্লুকোজে ঘাটতি হবে। রক্তের গ্লুকোজে ঘাটতি হলেই তখন কিন্তু আপনি আর সুগার রোগী থাকবেন না। আপনার ডাক্তার আপনাকে বলবে ওষুধ চাপার করতে হবে। অতএব ডাক্তারের সঙ্গে থাকুন, ডাক্তারের মতে চলুন, ডাক্তারের মতে খাওয়া দাওয়া করুন। আমার এখানে কোনো ব্যাপার নেই, কিন্তু আমি দেখেছি শুধু ফিজিক্যাল এক্সারসাইজ, শুধু প্রাণায়াম শরীরে অক্সিজেন লেভেল যদি বাড়ায়, আর যদি সোয়েটিং অর্থাৎ ঘাম বেশি হয়, আর আমি যদি সঠিক জল খেতে পারি, তাহলে সুগার তো ভালো থাকবেই, সঙ্গে হার্ট ভালো থাকবে, কিডনি ফাংশন ভালো থাকবে, চোখ ভালো থাকবে, সর্বাঙ্গীন শরীর ভালো থাকবে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমি জানি না। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আমি কোনো প্যাথির বিরুদ্ধে কথা বলছি না, আমি বলছি প্রকৃতির নিয়ম, মানুষকে পরিশ্রম করতেই হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হবে, আইদার প্রাণায়াম করতেই হবে, জল খেতেই হবে, খাবার খেতেই হবে, কিন্তু কোনটা কতটা এটা আপনি তো একটু বোঝার চেষ্টা করুন। কষ্ট তো আপনিই পাচ্ছেন। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সেই ব্যাপারে সচেতন করা। খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। এই বিষয়ে যদি আরো কিছু জানতে চান সাক্ষাতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা নতুন দেখলেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা রেগুলার আমার ভিউয়ার তারা কিন্তু ভালো লেগে থাকলে আজকের অনুষ্ঠানটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারাও জানুক যে আজকের দিনেও যোগ, প্রাণায়াম, ফিজিক্যাল এক্সারসাইজ মানুষের জন্য কতটা জরুরি। আপনি যে রোগেই ভুগুন না কেন সমস্ত রোগকে কন্ট্রোল করতে পারে প্রাণায়াম।